নমস্কার, জনতা দরবারে আপনাদের প্রত্যেককে স্বাগত, যেখানে জনতাই শেষ কথা। আমাদের প্রশ্ন করুন এবং কমিউনিটিতে অলরেডি যে প্রশ্ন করেছেন আমরা আনবো এই আলোচনা। কিন্তু আজ কি নিয়ে আলোচনা করব, কারা রয়েছেন, আসুন দেখি আজকের বিষয় কি কি। প্রথমেই মোদী বনাম মমতার দ্বৈরথ। আজ টিকায়েতের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ছিল এবং সেখান থেকে নোটবন্দির পর বলি বন্ধের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সঙ্গে তিনি বলেছেন মোদীকে রুখতে রাজ্যগুলোর ইউনিয়ন দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। এই নিয়ে যেমন আলোচনা হবে তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো জননেতা হওয়ার পথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ছোঁয়া, রাজনীতির আঁচ তার মধ্যে দেখা যাচ্ছে। এরপর কি দিল্লির দরবারে শুভেন্দু যাচ্ছেন আর আম দরবারে পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বজ্রাঘাতে যারা মারা গিয়েছেন তাদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেও অনেকে রাজনীতির ছোঁয়া দেখছেন। অভিষেকের মধ্যে মমতার রাজনীতির ছোঁয়া, একটু আগে আপনাদের বলছিলাম আমরা এই বিষয়ে কথা বলবো। আর ভোট পরবর্তী হিংসা জানিয়ে এই মুহূর্তে মাঠে নামতে চাইছে বিজেপি, যে অভিযোগ নিয়ে এবং কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করা হচ্ছে। এই সমস্ত বিষয় তো থাকবেই, এছাড়াও আমরা শুট আউটের দিকে নজর রাখবো আজ অনুষ্ঠানের শেষের দিকে। কিন্তু সবার আগে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। एक तो नेचुरल डिजास्टर वी आर फेसिंग और एक पॉलिटिकल डिजास्टर वी आर फेसिंग। कोई नहीं कुछ बोलता है तो उसको ऊपर एजेंसी लगा देता है, यही तो है उसका काम, और कोई काम नहीं है। ऑफिसर को भी डराता है, ऑफिसर को लिए भी कानून बना दिया कि उन्होंने कोई लिखने भी नहीं सकता है, कोई पुस्तक भी नहीं ले सकता है, कोई बोल भी नहीं सकता है। बोली में भी बंद कर दिया, जैसे नोटबंदी किया था अभी बुली बंदी कर दिया। নোটবন্দির পর বুলিবন্দি শুধু অভিযোগ করে থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব রাজ্যকে ইউনিয়ন তৈরির ডাক দিলেন। हिंदुस्तान को बचाने के लिए, हिंदुस्तान के तैयार करने के लिए, किसान को बचाने के लिए, यूथ को बचाने के लिए, मजदूर को बचाने के लिए, सबको इकट्ठा होने के लिए हमारा मिनती रहेगा। और सब हर चीफ मिनिस्टर एक साथ में हो, फेडरल स्ट्रक्चर में स्टेट गवर्नमेंट का भी एक यूनियन होना चाहिए, जो यूनियन में एक साथ में मिलके अगर कोई स्टेट को ये लोग हैरेस करे तो और सब स्टेट मिलके उसको फाइट करे। পক্ষে বিপক্ষে কারা বলবেন, আসুন পরিচয়টা আগে সারি। আর জনতার দরবারে আমার সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, তার পাশে সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা, আর এক তৃণমূল কংগ্রেস নেতা বৈষ্ণবনাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে আছেন। অর্চনা মজুমদার, বিজেপি নেতা, আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়া আমার সঙ্গে রয়েছেন এক রাজনৈতিক বিশ্লেষক কাজী মাসুম আখতার। প্রত্যেককে স্বাগত। আমি শুরুতেই সন্ময় দা, মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিয়ন গড়ার ডাক দিচ্ছেন। যেভাবে আমরা দেখেছি শিল্পক্ষেত্রে ইউনিয়ন তৈরি করা হয়, যারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করে, রাজ্যের স্বার্থ রক্ষা করার জন্য একটা ইউনিয়ন জরুরি। না, মমতা বন্দ্যোপাধ্যায় এসব ভুলভাল বকেন অনেক দিন। আপনাদের মনে আছে 2019-এর 19শে জানুয়ারি ইউনাইটেড ইন্ডিয়ার গল্প বলেছিলেন ব্রিগেডে সমাবেশ করে, কি হয়েছিল সবাই জানেন। তো আমার কথাটা হচ্ছে অন্য জায়গায় ইউনিয়ন গড়ার আগে ফেডারেল স্ট্রাকচারের কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলছিলেন। আমার খালি মনে হচ্ছিল পুরসভা পঞ্চায়েতগুলো বিরোধী জনপ্রতিনিধি, বিরোধী সাংসদ, বিরোধী বিধায়কদের প্রতি তিনি কি আচরণ করেন। এ রাজ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেটা রাজ্যের অভ্যন্তরে আছে সেটাকে উনি রক্ষা করুন আগে, তারপরে ওর মুখে ফেডারেল স্ট্রাকচারের গল্পটা শুনবো। কেন ঘটনা হচ্ছে আপনি আচরি ধর্ম, আমি নিজের রাজ্যে বিরোধীদের কোনো জায়গা দেব না, নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো স্পেস দেব না, আমি দিল্লির কথা বলবো। একটা কথা বলি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলছিলেন। কি করে নবান্নে বসে মোদী বিরোধী স্লোগান, রাজনৈতিক স্লোগানটা দিচ্ছিলেন, এটার মধ্যে কোনো বেআইনি ব্যাপার তোমরা দেখছো না বা আমরা দেখতে পাচ্ছি না? না, সন্ময়দা নোটবন্দির সিদ্ধান্ত সরকারের ছিল, উনি তার সমালোচনা করেছেন নবান্নে বসে। আমি পিউ যে কথাটা বলছি, নবান্নে বসে মোদীকে হটাতে হবে স্লোগান দিচ্ছেন। একটা সরকারি অফিসে বসে স্লোগানটা দেওয়া যায় কি? বেশ, অরূপ সন্ময়দা আপনার প্রশ্নের উত্তর অরূপ দেবে। অরূপ, সন্ময়বাবু সমস্যা হচ্ছে সন্ময়বাবু নিজে বড্ড কনফিউজ সোল। উনি প্রথমে করতেন অধীর ইউনিয়ন, তারপরে হলেন ফ্রিল্যান্স ইউনিয়ন, এখন উনি মোদি ইউনিয়নের তল্পিবাহক হয়েছেন। তাই তল্পিবাহকের যেটা কাজ সেটা ওনাকে করতে হবে, সেই নিয়ে আমাদের কোনো টিপ্পণী নেই, এটা ওনার ব্যক্তিগত চয়েস। একটা জিনিস খুব পরিষ্কার যে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট বিজেপিকে রোখার জন্য, সেটা বাংলার মানুষ ম্যান্ডেট দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। কিন্তু সর্বভারতীয় স্তরে যারা বিজেপিকে রোখার কথা ছিল, সেই জাতীয় কংগ্রেস যত দিন যাচ্ছে তত তারা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে।
এই বাস্তবিক সার্বত্যার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবেই আহ্বান করেছেন যে যেখানে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী, কারণ বিজেপি এমন একটা রাজনৈতিক শক্তি যারা ভারতবর্ষের মানুষের জন্য অর্থনীতিকে শেষ করে দিয়েছে। প্রশ্নের উত্তরটা দিন। নবান্নে বসে মোদি হটাও ডাক দিচ্ছেন মমতা, এটা কি করে হয়? হটাও ডাকের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে একটা গভর্নমেন্ট যদি অ্যান্টি পিপল কাজ করে তাহলে আরেকজন প্রো পিপল কাজ করা জনসাধারণের ভোট থেকে নির্বাচিত নেত্রী তিনি তার বিরোধিতা করবেন, সেই রাইট তার রয়েছে। এটা গভর্নমেন্টের বিরুদ্ধে বলা হচ্ছে। কিন্তু তার আগে ঠিক টিকায়েতের সঙ্গে কি নিয়ে আলোচনা হলো? বৈঠক শেষ করে টিকায়েতই বা কি বললেন কৃষক নেতা রাকেশ টিকায়েত, শুনুন। हम कुछ नहीं करने चाहेंगे, हम एक ही बात करने चाहेंगे कि मोदी जी को हटाने चाहेंगे। बंगाल को बचा लिया ममता जी ने, अब देश को बचाना है। 21-এর কুরুক্ষেত্রে বিজেপিকে কুপকাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর 22 গজেও কি নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার মমতাই? সোশ্যাল মিডিয়া যখন মোজে বেঙ্গলি প্রাইম মিনিস্টারের হ্যাশট্যাগে, তখন নবান্নে মমতার দরবারে দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। 30 মিনিটের সাক্ষাৎ, তারপর সাংবাদিক বৈঠক। बंगाल को तो बचा लिया ममता जी ने, अब देश को बचाना है। तो बीजेपी आएगी तो देश बचेगा, बीजेपी रहेगी तो देश बिगड़ेगा। পর্যবেক্ষকদের মতে টানা কয়েক মাস ধরে দিল্লি হরিয়ানা সীমানায় চলা কৃষকদের আন্দোলন যথেষ্ট চাপে রেখেছে কেন্দ্রের মোদী সরকারকে। এই আন্দোলনেরই নেতা রাকেশ টিকায়েত। प्रधानमंत्री तो जब तो चाय बेच हमारा बन सके तो ये भी बन सके, इनमें क्या दिक्कत है? तो यहाँ पे प्रधानमंत्री तो कोई भी आदमी बन सके, जैसा जनता चाहती है वो बन जाएगा। টিকায়েতদের পাশে দাঁড়িয়ে মোদীকে হটানোর ডাক দিলেন মমতা। 2024 के चुनाव से पहले एक यूनाइटेड ऑपोजिशन की भी मांग उठ रही है। इन परिस्थितियों में क्या आप यूपीए को लीड करना चाहेंगी? हम कुछ नहीं करने चाहेंगे, हम एक ही बात करने चाहेंगे कि मोदी जी को हटाने चाहेंगे। বিচ্ছিন্নতাবাদী নেতা রাকেশ টিকায়েত বিচ্ছিন্নতাবাদী নেতা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনার পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি, তারা তো চাইবেন ভারতবর্ষটাকে খণ্ডিত করতে, বাংলায় অস্থিরতা তৈরি করে পশ্চিম বাংলাদেশ তৈরি করছেন। বারবারই বুঝিয়ে দিয়েছেন জাতীয় স্তরে মোদী বিরোধিতায় তিনি অন্যতম মুখ। এদিনও বিরোধী ঐক্যের ডাক মমতার গলায়। स्टेट गवर्नमेंट का भी एक यूनियन होना चाहिए, जो यूनियन में एक साथ में मिलके अगर कोई स्टेट को ये लोग हैरेस करे तो और सब स्टेट मिलके उसको फाइट करे। কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর এদিন ফের মোদীর বিরুদ্ধে সুর চড়ান মমতা। प्राइम मिनिस्टर ने कुछ नहीं दिया है भाषण छोड़ के, तो भाषण देना नहीं है। अगर जनता के लिए करता तो डिवाइड एंड रूल नहीं कर सकते थे, तो स्टेट अलग सेंट्रल अलग ऐसा नहीं बोलना चाहिए था। और हर वक्त पे स्टेट गवर्नमेंट को बुलडोज करना एक फेडरल स्ट्रक्चर में ठीक नहीं लगता। বিতর্কিত 3 কৃষি বিল ঘিরে শুরু হওয়া এই আন্দোলনকে এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি মোদী সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা আগামী বছর পাঞ্জাবের বিধানসভা ভোট তো বটে, আসন্ন লোকসভা নির্বাচনেও বিজেপিকে বেগ দিতে পারে। কৃষকদের এই ক্ষোভকে অস্ত্র করেই জাতীয় রাজনীতিতে মোদীর ওপর যে তিনি চাপ তৈরি করতে চাইছেন এটা স্পষ্ট করে দিলেন মমতা, মত পর্যবেক্ষকদের একাংশের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এই প্রতিবেদনই সন্ময় বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রশ্নের উত্তর দিয়ে দিল যে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় মোদি হটাওয়ের কথা বলেছেন। তার এটা এজেন্ডা ছিল না আজকে বক্তব্যের। আমি অর্চনাদির কাছে আসি। অর্চনাদি, কৃষক নেতা রাকেশ টিকায়েত, আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যে কৃষি বিল নিয়ে আন্দোলন, সেখানে তিনি অন্যতম ভূমিকায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর, নন্দীগ্রাম এখানে জমি বাঁচাও আন্দোলনের সঙ্গে ছিলেন, কৃষকদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেছেন। এবার এই বিপুল ম্যান্ডেট এবারে তিনি পেলেন, সঙ্গে যদি এই ধরনের মানে দেশীয় জাতীয় স্তরের নেতারাও হাত মেলান, বিজেপি কি কোথাও সত্যি কোণঠাসা হবে না 2024-এর আগে যদি এটা এজেন্ডা হয়? দেখুন, এজেন্ডা যাই হোক, আমাদের মানতে হবে যে মোদি বিরোধী মুখ ভারতবর্ষে এখন খুঁজে পাওয়া মুশকিল, এবং সেই মোদি বিরোধী মুখটা হয়ে উঠতে চাইছে আমাদের মাননীয়। এবং পশ্চিমবঙ্গ বাদ দিয়ে কোথাও এই তৃণমূল দলের কোনো অস্তিত্ব নেই। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা নেবে টিএমসি, সেটা ভাবাটাই বাতলেন। আর পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্য যেমন ইউপি, বিহার, এমপি, তামিলনাড়ু, মহারাষ্ট্র, তারা কেন মমতা ব্যানার্জির কথা শুনে তাকে গদিটা ছেড়ে দেবে, তাকে মুখ হতে দেবে? সুতরাং এই ধরনের নির্ণায়ক ভূমিকা নেবে যে টিএমসি লিডার হয়ে মোদির বিপরীতে একটা মুখ তৈরি করবে, এই কল্পনাটা তাদের স্বপ্নই থেকে যাবে।
উনি যেভাবে এগোচ্ছেন, উনি নিজের রাজ্যটা আগে সামলান, নিজের রাজ্য তো সামলালেন, নিজের জেলায় 213টা নিয়ে এলেন আপনাদের এই ব্যাপক প্রচারের পরেও। ম্যাডাম ভোটে জয় একটা পোস্টপোল ভায়োলেন্স একটা, আজকে হাজারের ওপর ছেলে আজ অব্দি 1 মাস হয়ে গেছে বাড়ি ছাড়া, বাড়ি ভাঙ চোর, মানুষকে তাড়ানো, পেটানো, মারা, মেয়েদের ধর্ষণ, খুন, 35 জন। আমি ঠিক এই পয়েন্টে আসবো, এটাও আমাদের আজকের আলোচ্য বিষয় অর্চনা দি। আমি তার আগে কাজী মাসুম আখতার আমার সঙ্গে রয়েছেন। কোথাও কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ যে মোদির কন্টেন্ডার হতে পারেন, তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন, যে বার্তাটা তৃণমূলও ফ্লোট করানোর চেষ্টা করছে, এটার কোনো বাস্তব ভিত্তি আছে নাকি এটা আবার সেই 2019-এর একটা রিপিটেশন হতে পারে? দেখুন, মে মাসে 2 তারিখে যখন রেজাল্ট আউট হচ্ছিল বিধানসভা ইলেকশনে, আমি তখন একটা চ্যানেলেই ছিলাম। আমি চ্যানেলে তখনই বলেছিলাম রেজাল্টের ফলাফল যেদিকে যাচ্ছে তাতে নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে এই মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের অবিজেপি দলগুলো জোটবদ্ধ হয়ে আবার তুলে ধরার একটা প্রচেষ্টা, এবং আপনাদের আজকে আলোচনা একটা সেরকমই আলোচনা হচ্ছে। আমি একটা কথা বলবো, এই যে রাজনৈতিক যে অঙ্ক, পাটিগণিত ভয়ঙ্কর জিনিস, কখন কে কার দিকে থাকে, কখন কে কোন দিকে যায়, সবটাই আপেক্ষিক। মমতা ব্যানার্জি একটা রাজ্যের প্রধান, নরেন্দ্র মোদী দেশের প্রধান, রাজ্যের সমস্যাটা আগে মেটা। আমি মমতা ব্যানার্জির কাছে প্রথম দিকে যেটা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে বিপুল ভাবে, তার ফল বাংলার মানুষ পাক। কবি নজরুল একটা কবিতা বলেছিলেন, হিন্দুরা আর মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন। আমি তার ভাষায় বলি, বিজেপি না তৃণমূল ওই জিজ্ঞাসা কোনজন। কান্ডারি বল মরিছে মানুষ সন্তান বাংলা, বাংলার একদম একদম অর্চনাদি যা বলছিলেন প্র্যাকটিক্যালি কাজী মাসুম আখতার তাই বলছেন। আমি আসবো বৈশ্বনাথদা উত্তর দিতে চান। বৈশ্বনাথদা, আমি একটা কথা বলে দিই যে বাংলার মানুষ চাইছে, ভারতবর্ষের মানুষ চাইছে যে একজন বাংলার মানুষ, পূর্ব ভারতের মানুষ, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হন। পূর্ব দিক থেকে ভারতবর্ষের মানুষ চাইছেন, বৈশ্বনাথদা বুঝলেন কোন প্যারামিটারে? এই প্যারামিটারে যে আজকে টিকায়েতের মতন, আজকে রাকেশ টিকায়েতের মতন একজন কৃষক আন্দোলনের নেতা, যিনি প্রায় 1 বছর ধরে দিল্লিতে রয়েছেন, আন্দোলন দিচ্ছেন সারা দেশের কৃষকদের, তিনি এসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করছেন। কারণ এটা হলো কৃষি আন্দোলনের একটা ভূমি, যেখানে সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সিপিএম কে পরাজিত করেছিলাম, নন্দীগ্রামের আন্দোলনের মধ্যে দিয়ে সিপিএম কে পরাজিত করেছিলাম। আজকে সমস্ত কৃষকদের, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে মমতা ব্যানার্জি পারেন এই ধরনের ফ্যাসিবাদী শক্তি ভারতীয় জনতা পার্টি তাকে পরাজিত করতে। এই মুহূর্তে বিজেপির এই রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ, শুভেন্দু অধিকারী আপনাদের এই যে সম্ভাবনা সর্বভারতীয় স্তরে, বৈশ্বনাথদা তাকে বলেছেন গরুর গাড়ি আবার হেডলাইট, মানে এতটাই অবাস্তব একটা বায়বীয় বিষয়। কে যে সারদা নারদার আসামি, যার রাখাল বেড়া টাকা তুলেছে বলে যার বিরুদ্ধে অভিযোগ এসছে, কে বলেছে? যার নিজের পায়ের নখ থেকে যার সঙ্গে দুর্নীতিতে যুক্ত, সে মমতা ব্যানার্জি সমালোচনা করছে একজন ট্রান্সপারেন্ট, একজন সন্ন্যাসীর মতন একজন চরিত্রকে। কাকে উনি সমালোচনা করছেন? বিজেপির উত্তর আমরা নেব, কিন্তু সর্বভারতীয় স্তরে যখন তৃণমূল স্বপ্ন দেখতে শুরু করেছে এবং সেই লক্ষ্যে এগোতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত করেছে, তখন আক্ষরিক অর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একদম ক্যালকুলেট করে মেপে তিনি তার পদক্ষেপ করছেন। মানুষের পাশে গিয়ে কতটা থাকা যায় তার এক্সারসাইজ কিন্তু এখনই শুরু হয়ে গেছে। টার্গেট 2024। যেন ঘরের ছেলে কখনো দাদার মতো পিতৃহারা ছেলেটাকে জড়িয়ে ধরলেন, কখনো মাটির দাওয়ায় বসে শুনলেন অভাব অভিযোগ। নির্বাচনের আগে কলা পাতায় ভাত খাওয়া, ছবি তোলা, এই করা সেই করা, মানুষের
মানুষের সুখে আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আপনার বিপরীত তৃণমূল কংগ্রেস আজীবন ছিল, আছে থাকবে। বজ্রপাতে একদিনে 28 জনের মৃত্যু, তাদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। যেমন বহরমপুরের প্রহ্লাদ মুরারি, অভিজিৎ দাস। এদিন দুজনেরই বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেশায় রংমিস্ত্রি, প্রহ্লাদের 2 সন্তান কলেজ পড়ুয়া। পরিবারের একমাত্র রোজগারকে হারিয়ে চরম দুর্দশা। পরিবারের একটাই দাবি, তারা খুবই গরিব, একটু সহযোগিতা, একটা চাকরির ব্যাপারে তারা দাবি জানাবেন। আমার একটাই মানে আপনাদের কাছে আবদার, যে যাতে আমার একটা ছেলের, মানে বড় ছেলের যদি আমার কোনো একটা ব্যবস্থা করে দেন, তাহলে আমার সংসারটা যে করে হচ্ছে চলতে হবে। অপেক্ষারত মুরারি পরিবারের দুয়ারে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাটির দাওয়ায় বসে শোনেন পরিবারের সদস্যদের কথা। এরপর অভিষেক চলে যান অভিজিৎ বিশ্বাসের বাড়ি। এক ছেলে, এক মেয়েকে নিয়ে এখন দিশেহারা অভিজিতের স্ত্রী। অভিষেক কথা বলেন তার সঙ্গে। মুরারি পরিবারের মতো অভিজিতের স্ত্রীও একটা চাকরির আর্জি করেন। অভিষেক দেন আশ্বাস। নাবালক সন্তান আছে, আমি ওদেরকে কি করে মানুষ করব, কি খাওয়াবো, আপনি একটু আমাকে দেখেন, আপনি একটু আমাকে কাজের মানে ব্যবস্থা করে দেন, আমি এটুকুই বলি। আমরা সারা বছর তাড়াবো এবং একটা কর্মসংস্থানের দাবি করেছি, আমি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে জানাবো। বহরমপুরের মতোই রঘুনাথগঞ্জের নওদা গ্রামে শোকের ছায়া। এই গ্রামেরও 6 জনের প্রাণ গেছে বজ্রাঘাতে। মুর্শিদাবাদের এই প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা মূলত নির্ভরশীল হচ্ছে অন্যের জমিতে চাষ করে। ফলে পেশাগত টানে ঝড়, বৃষ্টি বা বজ্রপাতের ঘটনা যাই ঘটুক না কেন, নিজেদের ফসল বাঁচানোর জন্য এবং তা থেকে সংসার চালানোর জন্য, আয় করার জন্যই মাঠে থাকতে হয়। মাঠে আমরাও গেছিলাম। আপনি ছিলেন মাঠে? আমরাও ছিলাম, 2টা তিল দিয়েছিলাম, ঝাড়ছিলাম। দেখে কেন নিলে না আমার ধুনকে, কেন যখন নওদা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরে মৃত 7 জনের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনেন তাদের কথা, দেন কাজের আশ্বাস। এখানে অভিষেক যেন ঘরের ছেলে। আমি ওনাকে চাকরির আবেদন জানিয়েছিলাম, উনি বলল যে ঠিক আছে চাকরি দিব। আমার ছেলে মেয়েকে কে মানুষ করবে, ছোট ছোট, তাই আমার হাতে 2 লক্ষ টাকা তুলে দিলে, আর আমি একটা চাকরির জন্য কথা বললাম। এভাবেই দুর্গতদের দুয়ারে অভিষেক। বৃহস্পতিবার যাবেন হুগলি। আবির ঘোষাল ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আজ জনে জনে দেখা করেছেন, কথা বলেছেন অভিষেক। এই পথেই তিনি জননেতা হওয়ার পথে এগোচ্ছেন। বাজ যেন ঘরেই পড়েছে। বাজ পড়ে মৃত্যু বাবার। ছোট ছেলেটা কি আর জানতো বাবা এভাবে চলে যাবে? খালি হয়ে যাবে বুক। বুকে টেনে নিয়ে সেই যন্ত্রণায় যেন মলম দিতে চাইলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তরুণ নেতা, এখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বজ্রাঘাতে মৃতদের পরিবারের দুয়ারে দুয়ারে ঘুরলেন, গেলেন মুর্শিদাবাদে। দালানে বসে শুনলেন যন্ত্রণার কথা। মানুষের সুখে আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আপনার বিপরীত তৃণমূল কংগ্রেস আজীবন ছিল, আছে থাকবে। যিনি জনতার জন্য পথে নামেন তিনিই জননেতা। যিনি জনতার কথা শোনেন, মন বোঝেন, তিনিই জননেতা। পর্যবেক্ষকদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন দলের নেতার বাইরেও জননেতাই হয়ে উঠতে চাইছেন। বোঝাতে চাইছেন তিনি বিপদের দিনে মানুষের পাশে, মানুষের দুয়ারে। গত সপ্তাহে ইয়াস বিধ্বস্ত এলাকাতেও ছুটে গেছেন, কখনো পথে, কখনো জলপথে। আমাকে যখন ডাকবে আমাকে তখন পাবে। আগামী দিনে যারা রাজনীতির পতাকা হাতে নিয়ে লড়াই করবেন, তাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম, যার হাতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাটন তুলে দিয়েছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অন্যতম রাজনৈতিক নজিরও তৈরি করল মুর্শিদাবাদের এই সফরকে ঘিরে। 21-এর ভোটে বিপুল সমর্থন নিয়ে রাজ্যের তৃতীয়বার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে ভোট দিয়েছেন 2,87,35,420 জন। এর একটা ছন্ন ছাড়া, একটা অগোছালো ভাবমূর্তি কিন্তু নেই। তৃণমূলে অনেক মেটিকুলাস, অনেক অঙ্ক কষে এগোতে চাইছে, অন্তত 21-এর রেজাল্ট বেরোনোর পর থেকে। এটা মানেন? আচ্ছা, পিউ একটু আনইন্টারাপ্টেড বলতে দেবেন। প্রথমত হচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকায়েতের সঙ্গে কথা বলার সময়ও মোদি হাটাও স্লোগানটা দিয়েছেন, একটু চেক করে নেবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে,
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জননেতা বানানোর জন্য তৃণমূল কংগ্রেসের এজেন্ডা থাকতে পারে, আপনাদের নিউজ 18-এরও এজেন্ডা থাকতে পারে। আমার খালি বারবার মনে হচ্ছিল যে আচ্ছা আজকে একই দিনে হুগলিতে লকেট গেল, ময়নাতে অশোক দিন্দা গেল, সেটা আপনাদের চোখে পড়লো? আপনাকে একটু ধৈর্য ধরার অনুরোধ আমি আপনাকে করছি সন্ময়দা। এর পরের প্রতিবেদনই লকেট চট্টোপাধ্যায় সম্পর্কিত, আপনি দেখবেন। এবার বলুন। ঠিক আছে, একই সঙ্গে মানে এই হতভাগ্য মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই, কিন্তু তার সঙ্গে জননেতা হওয়ার গুণগুলোকে জুড়ে দিচ্ছেন, এটা কোনো একটা জায়গায় মনে হচ্ছে এজেন্ডার বিষয়। না না, আমি দেখছি না কেন, প্রত্যেক রাজনৈতিক নেতার এটা কাজ। আজকে লকেট যেটা করেছে, অশোক দিন্দা যেটা করেছে, শুভেন্দু অধিকারী আগে যেটা করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, প্রত্যেক রাজনৈতিক নেতার কাজ সেটা। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি একটা অন্য বিষয় বলছি, সেটা হচ্ছে যে 32টা মানুষ মারা গেছে, প্রত্যেকটা মানুষের কাছে কেন্দ্রীয় সরকার গতকালই প্রথম ঘোষণা করেছে 2 লক্ষ টাকা মৃতদের দেওয়া হবে, 50,000 টাকা যারা অসুস্থ তাদের দেওয়া হবে। সেখানে দাঁড়িয়ে আমি একটু আসি, রাজ্য সরকার সেখানে পরে ঘোষণা করলো 2 লাখ টাকা, কেন রাজ্য সরকারের উচিত ছিল না সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করা 5 লক্ষ টাকা এবং একটা চাকরি? আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম যেটা কাজ, বাংলার মানুষ তো, বাংলায় সরকার তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন, তাদের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের বিষয়টাকে ডিক্লেয়ার করলে অসুবিধাটা কোথায় হতো? আসলে এক পেশে দৃষ্টিতে দেখতে দেখতে না আমাদের সমস্যাটা হয়ে গেছে এখানে। বিরোধীরা কিছু করলে সেটা আমরা দেখতে পাই না, বিভিন্ন বিরোধী রাজনৈতিক বিধায়করা, সাংসদরা মানুষের কাছে যাচ্ছে, সমস্ত জায়গায় মিডিয়া। আপনার সময় হয় না নিউজ 18 বাংলা দেখার, এই 8টা থেকে 9টাতে আপনি মনোনিবেশ করেন, আমরা প্রতিটা খবর দেখাই, একটু পরে লকেটকেও দেখাবো। আপনি প্লিজ প্লিজ একটু সঙ্গে থাকুন, আমি অরূপের রিঅ্যাকশন নিই, আমি আসবো। অরূপ পিউ, সন্ময়বাবুর কথা উত্তরে আমি একটা কথাই বলি যে রাজনীতির একটা থাম্ব রুল হচ্ছে, আপনার বিরোধীরা যদি আপনাকে আক্রমণ করতে থাকে তাহলে বুঝবেন যে আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে সঠিকভাবে পথ চলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেতা কিনা সেটা তো নিশ্চিতভাবে বাংলার মানুষ তার রায় দিয়েছেন। 213টা আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, তার বক্তব্যে মানুষ আস্থা রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখেছেন। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের প্রাককালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ব্যক্তি আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে তো বিজেপির সর্বভারতীয় নেতৃত্বই স্বীকৃতি দিয়েছে। এক, দ্বিতীয়ত যে রাকেশ টিকায়েতের কথা নিয়ে আপনারা প্রসঙ্গটা তুললেন, আমি বলি কেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় স্তরে গ্রহণযোগ্যতা, 2রা মে যখন ফল প্রকাশ হয় তখন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে, আপনাদের চ্যানেলও ভিডিও ভাইরাল হয়েছে যে পাঞ্জাবের বিভিন্ন গ্রামে গ্রামে কৃষকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন বিজেপির হারে, মমতাদির জয়ে। হরিয়ানার মহল্লায় মহল্লায় একই চিত্র দেখেছি। আর আজকে জেপি নাড্ডা আমরা দেখেছিলাম কাটোয়া এসে কৃষকের বাড়িতে পাত পেরে খেয়েছিলেন ভোটের আগে। আমরা দেখেছিলাম অমিত শাহকে বোলপুরে কৃষকের বাড়িতে পাত পেরে খেতে, কৈলাস বিজয়বর্গীয় দক্ষিণ 24 পরগনায় কৃষকের বাড়িতে খেয়েছিলেন। ভোট মিটে যাওয়ার রেজাল্ট বেরোনোর পরে 40 দিন অতিবাহিত, একদিনের জন্য 4 মিনিটের জন্য কোন কৃষক পরিবারের খোঁজ নিতে এসছেন? আসলে দিল্লি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যেখানে কৃষকরা আন্দোলন করছে সেখানে যায়নি, এসছিল দিল্লি থেকে 1500 কিলোমিটার দূরে ভোটের জন্য। এরা কৃষক বিরোধী, তার বিরুদ্ধে আজকে টিকায়েতকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের এই যে দাদারা এই মিডিয়াতে বসে এত বেশি করে আজকে নবান্নের কৃষক মিটিং নিয়ে চেঁচামেচি করছে। আমার প্রশ্ন, বাংলা মেয়েকে চায়, বাংলার যে মেয়েটা টিকরি বর্ডারে হরিয়ানাতে গ্যাং রেপ হয়েছিল, তারপরে কোভিড হয়ে মারা গেছিল, বাংলার মেয়েকে তো কই দেখলাম না। আমি তো দেখলাম না যে বাংলার সেই যে মেয়েটি হরিয়ানা বর্ডারে গিয়ে কৃষকদের হাতে গ্যাং রেপ হয়ে ওখানকার যারা করেছিল তাদের বিরুদ্ধে একটা কথা বলতে কেন? আমি একটু আপনাকে হেল্প করছি, আপনার বক্তব্যে আমি একটু অ্যাড করছি, মনে করিয়ে দিচ্ছি। বাংলা নিজের মেয়েকে চায় ক্যাম্পেইন শুরু হওয়া মাত্রই আপনারা আপনাদের দলের, আমি যদি সংখ্যাটা খুব ভুল না করি, 6 জন বা 9 জন মহিলা একটা ব্রিগেডের ছবি সামনে আনলেন, মানে মহিলা ব্রিগেডের, তারা কাউন্টার করছেন এই ক্যাম্পেইনটার করার জন্য। আপনারা এনেছিলেন যার মুখ নিমতার সেই মা, সেই অত্যাচারিত মা। আপনারা ধারাবাহিকভাবে মহিলা নির্যাতনের অভিযোগ করে গেছেন ভোট পূর্ববর্তী পর্যায়ে, শুধু বাংলা নিজের মেয়েকে চায় কাউন্টার করতে, কিন্তু তারপরেও বিপুল পরিমাণ মহিলার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতা এলেন। সেই কথাই বলছি, এই যে মেয়েদের কথা আপনারা বলছেন, যে এই মেয়েদের কথা কিন্তু আমাদের মাননীয় বলবেন না। এই যে 33 জন খুন হয়েছে তাদের ধরুন শুধু মানে মেরে ধরে পিটিয়ে কাউকে বা ঝুলিয়ে কাউকে
কুপিয়ে, কাউকে বোম মেরে, কাউকে গাছে ঝুলিয়ে বলে এতজনের সম্বন্ধে কিন্তু কোনো নেতা যান না। আর তাছাড়া গত 7 বছর কিন্তু আমরা এই অভিষেক ব্যানার্জি এমপি থাকাকালীন কারো বাড়িতে যাওয়ার ছবি না আপনারা দেখিয়েছেন, না সে গেছিল বলে কেউ জানতে পারে না। আমরা বলছি না সে কথা, আমরা বলছি সর্বভারতীয় স্তরকে লক্ষ্য রেখে 24কে টার্গেট করে এই প্রচেষ্টা। খালি বিজেপি প্লিজ আপনি বসুন দাস, প্লিজ আমাকে 1 মিনিট বলতে দিন। আপনি সেটা হলো যে আমি নিজে দেব, আপনি আসবো আপনার কাছে, বলুন। হ্যাঁ বলুন, অর্চনাদি শেষ করুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি নিজে এই কাজ করি, মানুষের মেডিকেল ক্যাম্প করি, চাল ডাল বিতরণ করি, মানুষের সুবিধা অসুবিধা শুনি। সেইটা আজকে আমি গিয়েছিলাম উত্তর দমদমের একটা জায়গায় মেডিকেল ক্যাম্প করতে, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী রীতিমতো জড়ো হয়ে যে এখানে বসে এটা করতে দেওয়া হবে না। আসলে যে কোনো আলোচনার যখনই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, ভোট পরবর্তী পর্যায়ে বিজেপির এজেন্ডাটা খুব স্পষ্ট, তাদের অস্ত্রটাকে তারা সবার আগে সামনে আনছেন। এই অভিযোগটা সত্যি মিথ্যে আমরা কিন্তু একদম মন্তব্য করছি না, অভিযোগ থাকতেই পারে, তার সারবত্তা নিশ্চয়ই আছে এবং সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। বিজেপি যে রাজনৈতিক হিংসার অভিযোগ করছে, কিন্তু সেই প্রসঙ্গে না ঢুকতেই অন্য যে কোনো প্রসঙ্গে বিজেপির হাতিয়ার একটাই, সেটা রাজনৈতিক হিংসা। জানি আমরা আলোচনা করব একটু পরে। আমি বরং আপনাদের দেখাই লকেট চট্টোপাধ্যায়। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি ঘুরছেন বাজপুরে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে, লকেটে ছুটে গেছেন হুগলিতে। সোমবার বিকেলে জল আনতে গিয়েছিলেন মা, তখনই বজ্রপাত। সদ্য মাতৃহারা কিশোরীর পাশে দাঁড়ালেন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নসিবপুরে বজ্রপাতে মৃত সুস্মিতা কোলের পরিবারকে সাহায্যের আশ্বাস দিলেন সাংসদ। যারা আকস্মিক মৃত্যু হয়েছে, তাদের প্রাণ গেছে, তাদের জন্য 2 লক্ষ টাকা সাহায্যের ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং আমরা চাই যে খুব তাড়াতাড়ি তাদের পরিবার টাকাটা পাক। চেষ্টা করব কেন্দ্রীয় সরকারের টাকাটা যেন তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢোকে এবং তার জন্য আমাদের যা যা কাগজপত্রের করণীয় আছে আমাদের কর্মীরা তাদের পাশে থেকে করবে। মঙ্গলবারই নসিবপুরে বাজ পড়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী বেচারাম মান্না। রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। অনেক কিছুই সুবিধা তো পেলাম। মেয়েকে মানুষ অবশ্যই হবে, তার ইচ্ছা পূর্ণ হবে, যেহেতু পেয়েছি, দিদি দিয়েছে, অবশ্যই পূর্ণ হবে। আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো যে এই বজ্রপাত নিধরক যদি কিছু ব্যবস্থা করা যায়, অন্তত সাধারণ মানুষ অন্তত বাঁচবে। ধন্যবাদ জানাবো যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবারবর্গের প্রতি আর্থিক সহায়তা দিলেন 2 লক্ষ টাকা করে। পূর্ব মেদিনীপুরে ময়নাতে বজ্রাঘাতে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন নবনির্বাচিত বিধায়ক অশোক দিন্দা। 7 তারিখ বজ্রাঘাতে মৃত্যু হয় ময়নার ঘোড়ামহল গ্রামের শম্পা মণ্ডলের। এখন এটাই আমার কর্তব্য যে যত তাড়াতাড়ি সম্ভব মোদিজি যেটা ঘোষণা করেছেন 2 লক্ষ টাকা এবং 50,000 টাকার সামগ্রিক জিনিসপত্র দেবেন, সেটাকে আমার দায়িত্ব যে ওনাদের ফ্যামিলি যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যায়, তাদের জন্য সুবিধা হবে, কারণ 3খানা বাচ্চা আছে। এগুলো অনেক আগে থেকে এটাকে আরো ভালোভাবে বিষয়গুলোকে জেনে আগাম সতর্কবার্তা করা উচিত এবং আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের ব্যাপারে খুব তৎপর। পশ্চিমবঙ্গকে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ মানুষের প্রাণ বলে তো কথা, আগাম বার্তা দিয়ে দিলে হয়তো মানুষ ঘরে থাকতো, এতগুলো প্রাণ যেত না। বজ্রাঘাতে একের পর এক মৃত্যু, কি করলে এড়ানো যায় বিপত্তি, কিভাবে বাঁচানো যায় প্রাণ। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মাইকিং। নিউজ 18 বাংলা। সন্ময়দা নিশ্চয়ই খুশি হলেন। এরপর আসি, এই যে রাজনৈতিক হিংসার অভিযোগ বিজেপি বারবার করছে, সুর চড়াচ্ছেন দিল্লিতে গিয়েও শুভেন্দু অধিকারী। একদিকে জনতার দরবারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন দিল্লির দরবারে যখন শুভেন্দু, তখন জনতার দরবার বা আম দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন শুভেন্দু দিল্লিতে গিয়ে সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়াও আছে। এফআইআর করলেই কোনো রাজনৈতিক লোককে হ্যারাস করা যায় না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে, এটা মাথায় রেখে চলবে। 7 নম্বর লোক কল্যাণ মার্গে 40 মিনিটের বেশি বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর ফের একবার সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা। এজেন্ডা রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ।
এজেন্ডার টপে হচ্ছে ওটা। আপনারা বাঙালি, পশ্চিমবাংলার লোক, পশ্চিমবাংলায় আপনারা প্রত্যেকদিন দেখছেন চা খেতে দেবে না, এটা কোন সভ্য দেশে আছি আমরা? এটা ভিত্তিহীন, আসলে জনগণের কাছে হেরে গেছে রায়, সেটা ওরা মানতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে নানা রকম গল্প তৈরি করার চেষ্টা করছে। মোদি, শাহ, নাড্ডা পদ্ম শিবিরের 3 শীর্ষ নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক শুভেন্দু অধিকারীর। এজেন্ডা একটাই, রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। সূত্রের খবর, দলের কর্মীদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মোদি সারা, ঘরে বাইরে তাই নতুন লড়াইয়ের প্রস্তুতি পদ্ম শিবিরে। দিল্লিতেই বৈঠক শুভেন্দু, সৌমিত্র, অর্জুনদের। 38% ভোট, 77 আসন নিয়ে বাংলায় নতুন লড়াই চাইছে পদ্ম শিবির। সূত্রের খবর, রাজনৈতিক ও প্রশাসনিক দুই রাস্তাতেই লড়াই চায় বিজেপি। রাজ্যের আইন শৃঙ্খলার দিকে নজর রাখছে কেন্দ্র। 23 জুন থেকে জেলায় জেলায় ধর্নায় বসবে বিজেপি। সূত্রের খবর, বাংলায় অল আউট চাপের রাজনীতি চাইছেন বিজেপির নেতারা। মঙ্গলবার শুভেন্দুর মুখে ছিল 356 ধারা প্রসঙ্গ, বুধবার তুললেন রাজ্যে সিএএ প্রসঙ্গ। সিএ তো 5টা রাজ্যে ইতিমধ্যে চালু হয়ে গেছে, এটা সমর্থনযোগ্য, এবং যেহেতু 5টা স্টেটে চালু হয়ে গেছে, তা পশ্চিমবঙ্গটা আলাদা দেশ নয়। কেউ কেউ ভাবছেন 213টা সিট জিতে পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, সেই রাজ্যের একটা প্রধানমন্ত্রী আছে। পশ্চিমবঙ্গে যেভাবে রোহিঙ্গাদেরকে গুরুত্ব দিয়ে এলাকা দখল করা হচ্ছে এবং বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে জেসিবি দিয়ে, তা আমার মনে হয় সিএ হলে পশ্চিমবঙ্গ জেগে উঠবে, পশ্চিমবাংলা বেঁচে যাবে। শুভেন্দুদা তো বলে দিয়েছেন 356-এর চেয়েও খারাপ জায়গায় চলছে, এটা নিয়ে আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। ভোটে হারের পর বাংলায় স্বৈরতন্ত্রের অভিযোগ তুলে নতুন কৌশলে প্রচার শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় নেতাদের লাগাতার টুইট প্রচারে তেমনটাই ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। রাজ্যে হিংসার অভিযোগ হাতিয়ার করে মেরুকরণের অস্ত্রে শান দিচ্ছে পদ্ম শিবির। তোষণের অভিযোগ তুলে হিন্দু সহিষ্ণুতা এবং নয়া বহুত্ববাদ প্রচারের কৌশলেই সিএএ 356-তে ফের শান মনে করছে রাজনৈতিক মহল। 38% সমর্থন ধরে রাখতে মরিয়া পদ্ম শিবিরের নতুন স্ট্র্যাটেজি। রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এখান থেকে আমি তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসি। বৈশ্বনাথদা, দু রকমের পন্থা আমরা দেখতে পেলাম বিজেপির। এক হচ্ছে রাজনৈতিক, লাগাতার এই অভিযোগটাকে সামনে আনা, অন্যটা প্রশাসনিক, অর্থাৎ বিভিন্ন যে সংস্থা রয়েছে তাদের দিয়ে এই জিনিসটাকে নোটিস করানো। কিভাবে কাউন্টার করবেন আপনারা লাগাতার এই সমস্যা, আপনাদের জন্য সমস্যার? আসলে বিজেপি 2রা মের রায়ে ওরা 1000 বিজেপির নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী সমস্ত সবাইকে এনেছিল বাইরের রাজ্য থেকে, কিচ্ছু করতে পারেনি। নির্বাচনে হেরে গেছে, এখন ফেস সেভিং করার জন্য একটা অ্যালিবাই নিচ্ছে যে ওদেরকে নাকি মারছে, একটা রব তুলছে। এটা একদম ঘর ছাড়াদের ফেরাতে হবে, একজনও ঘর ছাড়া থাকবে না বলছে, তার মানে ভিত্তি আছে। কোর্ট কি করে অবজার্ভ করে, এই অবজারভেশন দেয় কি করে? কোর্ট অবজার্ভ, কোর্টে ওরা একটা মামলা করেছে, কোর্ট বলেছে আপনারা তালিকা জমা দিন, ওনারা তালিকা জমা দিতে পারেননি। এবং আমরা বারবার বলছি যে আমরা কোনো রকম কোনো জায়গায় কোনো অশান্তি চাই না, আমরা চাই না কোনো মানুষ বাড়ির বাইরে থাকুন, ওনারা প্রশাসনকে জানান। তাহলে বিজেপি যে লাগাতার দিন রাত এক করে অভিযোগ করছে সেটা ভিত্তিহীন অভিযোগ, মিথ্যা অভিযোগ। এবং শুভেন্দু অধিকারী তার নিজের বিরুদ্ধে ক্রিমিনাল করাপশনের মামলা আছে, ওনার মুখে বড় বড় কথা মানায় না। সম্পূর্ণ ভিত্তিহীন, শুধু রাজনীতি করতে এটা করছেন আপনারা। ব্যাপারটা হচ্ছে বৈষানোর আইনজীবী তো, একটু খবর নিয়ে দেখুন হাইকোর্টে যে সংখ্যা এবং মানুষের নাম ঠিকানা দিয়ে আমরা জমা দিয়েছি, একটু খবর টবর নিয়ে কথাগুলো ক্যামেরার সামনে বলুন। আবল তাবল বকে আপনি বললে তো হবে না, আমি তো বলছি আপনি বললে হবে না, আপনি তো মামলা করেননি, মামলা করেছে প্রিয়াঙ্কা ত্রিবেদী, আপনি ওনাকে জিজ্ঞাসা করুন প্রিয়াঙ্কা ত্রিবেদী কটা নাম দিয়েছে। শুনুন, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তালিকা জমা দিয়েছেন, জেনেরা জমা দিতে পারেননি, সেই তালিকার কপি পাঠিয়ে দেবো। 1 2 নম্বর হচ্ছে আজকে এই মুহূর্তে, আজকে কিছুক্ষণ আগে খবর পেলাম ক্যানিং পূর্বতে 50টা পরিবারের বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে। কত নির্মম আপনি 50টার উপর পরিবারে কারা কেটে দিয়েছে? বিদ্যুৎ সংস্থা কেটেছে। আচ্ছা, অসাধারণ। কে কেটেছে আপনি তার নাম বলুন। কারা কেটেছে আপনি বলুন, আপনি ওখানে বসে মিথ্যে কথা বললে হবে? আপনাকে কে খবর দিচ্ছে? আমি দায়িত্ব নিয়ে বলছি। এবার আরেকটা তথ্য জানুন, বৈষ্ণব বলতে দিন, আপনি একটু শোনার প্র্যাকটিসটা করুন। অন্তত দক্ষিণ 24 পরগনা আমি জানি, আমার কাছে তার ভিডিও আছে, ছবি আছে, 20টার ওপর বাড়ি
বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, সংখ্যাটা 200। না দেখুন সন্ময়দা, অভিযোগ খতিয়ে রাখার অভিযোগ থাকলে খতিয়ে রাখা উচিত, এটা আপনাদের দাবি। আপাতত এটা বিজেপির অভিযোগ, আপাতত এটা বিজেপির দাবি। কথা বলি অভিযোগ নয়, অভিযোগ নয়। না না, যতক্ষণ না তার সাবস্ট্যান্সিয়াল ম্যাটেরিয়াল সামনে আসে ততক্ষণ এটা অভিযোগ। পিউ আপনাকে বলি একটু, তার ভিডিও, তার ছবি, তার পুলিশে জমা দেওয়া কাগজপত্র, সমস্ত ডকুমেন্ট নিউজ 18 এর দপ্তরে পাঠিয়ে দেবো, একটু নিশ্চয়ই দেখাবেন। নিশ্চয়ই পাঠাবেন, নিশ্চয়ই। আমি আপনাকে অনুরোধ করছি প্রশাসনকে জানান না, আমরা করব এবং একই সঙ্গে প্রশাসনকেও জানাবেন। তবে বিজেপি যখন এই লাগাতার ভোট পরবর্তী হিংসার অস্ত্রে বিঁধতে চাইছে, লাগাতার বিঁধতে চাইছে তৃণমূলকে, তখন তাদের নিজেদের অন্দরে কি কম অস্বস্তি? কি অস্বস্তি? ঘর বাপসি। অনেক নেতা ফিরতে চাইছেন, কেউ প্রকাশ্যে মন্তব্য করছেন, কেউ বলছেন বিজেপির আত্মসমালোচনা দরকার। আসলে প্রকারান্তরে তৃণমূলকেই বার্তা দিচ্ছেন এরা। কেউ মুখ খুলছেন সংবাদ মাধ্যমের সামনে, কারো মন কি বাত আবার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। এই নেতারাই এখন পদ্ম শিবিরের বিড়ম্বনা। ভোটের ফল ঘোষণার পর থেকেই চলছে ক্ষোভ বিক্ষোভের পালা। ঘটনাচক্রে সকলেই ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে এসেছেন। সবার আগে মুকুল পুত্র। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিপুল জনসমর্থন নিয়ে যে সরকার এসেছে তার সমালোচনার আগে আত্মসমালোচনা জরুরি। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করলেন এবং যশের পরবর্তীকালে যেভাবে কাজ করলেন, তাকে স্যালুট জানানো উচিত। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনিও শোক বার্তা পাঠিয়েছেন, সমবেদনা জানিয়েছেন। আমি যখন দিলীপ ঘোষকে মাতৃবিয়োগের কথা বললাম, তখন বুঝলাম যে তিনি জানতেন না যে আমার মাতৃবিয়োগ হয়েছে। মঙ্গলবার ফেসবুকে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায় লেখেন, সমালোচনা তো অনেক হলো, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি এবং 356 ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবেন না। সবার কথাতেই বিজেপিতে বীতশ্রদ্ধ হওয়ার ইঙ্গিত, কিন্তু সূত্রের খবর পদ্ম শিবিরের নেতারা তেমনটা মনে করেন না। তাঁদের অধিকাংশেরই মতে আত্মসমালোচনার দাবি নয়, এসবই আসলে ঘুরপথে তৃণমূলকে বার্তা, যাতে ফেরার দরজা খোলা থাকে। সুযোগে কেউ এসছেন, সুযোগ হয়নি তো চলে যাবেন, একজন দুজনে কিছু যায় আসে না। বিরোধী দলে বিজেপি আছে, আর নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী, আর সংসদের লোকসভা রাজ্যসভায় পাস করা অ্যান্টি ডিফেকশন লটাও আছে। কি করে ইনফোর্স করতে হয় শুভেন্দু অধিকারী জানে ভালো। রাজীবের বিস্ফোরক ফেসবুক পোস্টের পর তাকে বিঁধে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ পাল্টা প্রশ্ন তোলেন। 42,000 ভোটে হারার পর মনে পড়ল বিজেপির 42 জনেরও বেশি কর্মী মারা গিয়েছেন। তখন চুপ থাকা মানে শাসক দলকে সমর্থন করা। ভোটের আগে এই নেতাদের দলে এনে তৃণমূলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে বিজেপি। তাদের অসন্তোষ সামলে ঘর গোছানোই এখন চ্যালেঞ্জ পদ্ম শিবিরের। নিউজ 18 বাংলা। কাজী মাসুম আখতার আমার সঙ্গে রয়েছেন। যে সমস্যাটা এই মুহূর্তে এবং যেটাকে বারবার পয়েন্ট আউট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগে নিজেদের ঘর সামলান, আগে ঘর সামলান, এটা বিজেপির জন্য কতটা ফেটাল হতে পারে 2024 যদি টার্গেট হয়? দেখুন, আমাকে একটু বলতে দিন, আপনারা রাজনীতি লোকদের ভাব মানে তর্ক বিতর্ক, একে অপরকে অসম্মান করাটা মনে হয় রাজ্যবাসী খুব পছন্দ করে, জানি না আপনারা শুনতে চান এই কথাগুলো, আমাকে একটু বলতে দিন। দেখুন, যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল তারা কেন এসেছিল? তাদের ধারণা ছিল বিজেপি ক্ষমতা আসবে আর ক্ষমতার মধু পান করবে। তৃণমূলে দীর্ঘদিন মধু পান করেছে, এখানেও মধু পান। দুর্ভাগ্য, বিজেপি ক্ষমতা আসেনি, এখানে মধু তেমন নেই, আবার ফিরে যাবার তল্পি গুটাচ্ছে। এই যে বাংলার রাজনীতিতে পচন, আপনি এখান থেকে দেখুন। আপনি বলছেন রাজনীতির লোকদের কি মায়া, কি দয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পর্যায়গত মানুষদের কাছে যাচ্ছে, এটা প্রাকৃতিক বিপর্যয়, ভালো কাজ, মানবিক কাজ। আচ্ছা, যখন জাস্ট
রেজাল্ট আউট হওয়ার পর অজস্র লোক, বেশ কিছু মানুষ আহত নিহত হলো, ঘরদোর পুড়ে গেল, বিশেষ করে বিরোধী দলে তৃণমূল লোকেরা হয়েছে। তখন দরকার ছিল অভিষেক বাবুদের বাড়ি বাড়ি যাওয়া। এটা প্রাকৃতিক বিপর্যয় আর ওটা মানুষের তৈরি করা বিপর্যয়, এইটা তফাৎ। ওই কাজ করলো না। প্রশ্নটা তাই দায়বদ্ধতা না রাজনৈতিক বাধ্যবাধকতা, এটা বাস্তব কান্না না কুমির আসল। লোক বিশ্বাস করে না। এখন অভিষেককে অনেকে ভালো বলছে, আসলে মমতা ব্যানার্জির বিকল্প দরকার। মমতা ব্যানার্জি, আমি একটা বলে রাখি, এখন মোদী সরকার সাথে মমতা ব্যানার্জি দৈরথ চালাচ্ছে। কিছুদিন পরে দেখবেন আবার একটা আপোষের জায়গা তৈরি হবে। কেন আপোষ? এই 6 মাসের মধ্যে উপনির্বাচনের ব্যাপার আছে। নির্বাচন কমিশন করোনা বৃদ্ধি পাচ্ছে, করোনা সমস্যা বাড়ছে বলে 6 মাসের মধ্যে উপনির্বাচন নাও করতে পারে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের অর্থমন্ত্রী, এরা সব কিন্তু ওইভাবে আসার কথা উপনির্বাচনের মাধ্যমে। উপনির্বাচন নাও হতে পারে। বিধান পরিষদ তৈরি করতে পারে। বিধান পরিষদ তৈরি করতে গেলে রাষ্ট্রপতি রাজ্যপালের অনুমোদন দরকার। ওই অনুমোদন কেন্দ্র সরকার নাও করতে পারে। তখন দেখা যাবে আবার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, আবার বিনিময় হচ্ছে। মানে আপনি যা বলছেন তাতে আমি বলছি পুরোটাই তাতে কোনো পথই রাজনীতির সরল রেখায় চলে না, এটা স্পষ্ট। এবার যারা বারবার বার্তা দিচ্ছেন আমরা ফিরতে চাই, এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, এখানে আত্মসমালোচনা করা দরকার, তৃণমূল কি তাদের ফেরাবে আদৌ? এই সম্ভাবনা কতটা? ব্রেকের পর আলোচনা করব, সঙ্গে থাকুন, 2 মিনিট পর ফিরছি। 2019-এর লোকসভা ভোট, বিজেপির ভালো ফলের পর থেকেই বেসুরো হন তৃণমূলের একাধিক নেতা। শুরু হয় দল বদলের পালা। শুভেন্দু, রাজীব, রথিন, প্রবীর। কিন্তু 21-এর কুরুক্ষেত্রে বিজেপির ধাক্কা খেতেই নতুন করে নাটক। এবার তৃণমূলে ফিরতে চাইছেন দল বদলুদের অনেকে, কিন্তু চাইলেই কি পারবেন? তৃণমূল কি দরজা খুলে দেবে? দল বদলুদের ফের দলে জায়গা দেবে? এই সম্ভাবনা এখন কমই বলে মনে করা হচ্ছে, কারণ সূত্রের খবর, দল বদলুদের ফেরাতে কোনো তাড়াহুড়ো করতে নারাজ শাসক দল। তৃণমূলের এখন ধীরে চলো নীতি। সিদ্ধান্তটা ওয়ার্কিং কমিটি সম্পূর্ণভাবে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিয়েছে, যে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না পরবর্তী ওয়ার্কিং কমিটি মিটিং এ আলোচনা করে সর্বস্তরে পর্যালোচনা করে তারপর সিদ্ধান্তে পৌঁছানো হবে। ইতিমধ্যেই অনেকে বিজেপি থেকে তৃণমূলে ফেরার আর্জি জানিয়েছেন, যেমন সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, সরলা মুর্মু, দলিরানী মণ্ডল, অমল আচার্য, বাচ্চু হাঁসদা। আবার অনেকের নাম নিয়ে গুঞ্জন, যেমন শুভ্রাংশু রায়, প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সূত্রের খবর, দলবদলুদের ঘরে ফেরাতে তৃণমূল চলতে চাইছে ধীরগতিতে। পর্যবেক্ষকদের মতে এর কারণও আছে। 21-এর ভোটের মুখে এইসব নেতা দল ছেড়েছিলেন। এদের অনেককেই বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছে তৃণমূল। ভোটের পর এখন সেই সব বিশ্বাসঘাতক নেতাদের তাই জামাই আদর করে ফেরানোর প্রশ্ন ওঠে না। চাইলেই হাট করে দরজা খুলে দেওয়ারও প্রশ্ন নেই। করোনা ইয়াসের মতো বিপর্যয়ের মাঝে এ বিষয়ে তৃণমূলের তাই ধীরে চলো নীতি। তাছাড়া যেসব দলবদলুর বিরুদ্ধে কয়েকদিন আগে লড়তে হলো, তাদের ভোটের পরেই দলে ফেরালে তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে ভুল বার্তা যেতে পারে। গোটা দিকটাই দল বিবেচনা করবে। যতক্ষণ না কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্ত দলের তরফে ঘোষণা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো উপসংহারে পৌঁছানোর কোনো জায়গা নেই। ভোটের আগে শাসক দলের অনেকেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন, তবে ভোটের ফল বেরোতেই তাদের অনেকেই ফের নিজেদের পুরনো দলে ফিরতে চাইছেন। কিন্তু শেষ পর্যন্ত দল যে তাদের ব্যাপারে ধীরে চলা নীতি নিচ্ছে তা নেতৃত্বের কথাতেই স্পষ্ট। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। এখান থেকে অরূপ চক্রবর্তীর কাছে আসি। অরূপ, গদ্দার বলে দাগিয়ে দিয়েছেন, তৃণমূল এখনো সিদ্ধান্ত নেয়নি, মানে নেব না এরকম কোনো ডিক্লারেশন আসেনি। যদি দু একজনকেও নেওয়া হয়, দলে তার প্রভাব পড়বে না? একটা জিনিস বাংলার মানুষ নির্বাচনের রায়ে পরিষ্কার করে দিয়েছেন যে 1 লক্ষের বেশি ভোটে মার্জিনে জেতা ব্যক্তি মমতা ব্যানার্জির ছবি না থাকলে 42,000 ভোটেও হেরে যেতে হয়। এবং এরা দলে ফিরবেন কি ফিরবেন না এই বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের ওয়ার্কিং কমিটি আলোচনা করে। তাই এই বিষয়ে এক্ষুনি হাইপোথেটিক্যালি কোনো আলোচনা করার অবকাশ নেই, এটা দল আমাদের সময় মতো জানাবে। আমি যে প্রশ্নটা আসতে চাইছি, একটু আগে যেটা আপনারা ডিসকাস করছেন, আমার মনে পড়ছিল ভোটের ঠিক আগে প্রিয় আপনারা একটা শো করেছিলেন, যে শোটার সাবজেক্ট ছিল যে ফেক নিউজ, ফেক ভিডিও নিয়ে একটা স্পেশাল শো করেছিলেন জনতার দরবার। সেই শোতে আপনারাই দেখিয়েছিলেন যে অমিত শাহর একটি ইন্টারভিউ, যেখানে অমিত শাহ বিজেপি সাইবার সেলের কর্মীদের বলছেন উই ক্যান মেক এনি ভিডিও ভাইরাল হোয়েদার ইট ইজ ট্রু অর ফলস।
আমরা যে কোনো খবরকেই সত্যি খবরকেও মিথ্যে করতে পারি বা মিথ্যে খবরকেও সত্যি করতে পারি। আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সাংসদ যিনি টালিগঞ্জে প্রার্থী সময় খুব কম, অরূপ একটা সময় আমি দিতে পারবো না, অর্চনা দি প্লিজ, অরূপ সময় ভীষণ কম, আমাকে বিজেপির মত রাজনীতিতে দেখুন দল বদল বা আত্মসমালোচনা এগুলো তো সব হবে, তার আগে তো বাংলাকে বাঁচাতে হবে, বাংলার গণতন্ত্র বাঁচাতে হবে। কিন্তু দলটাই বাঁচবে না এরকম একটা তথ্য তো সামনে আসছে না। 2,27,00,000 ভোট পাওয়া দল বাঁচবে না, এটা বাংলার ইতিহাসে নেই। কোন অপোজিশন আজ পর্যন্ত এককভাবে এইভাবে অপোজিশন হয়ে আসেনি যেটা এইবারের বিধানসভায় এলো। তার চেয়ে বড় কথা আমাদের কিছু এই যে দল বদল যারা এসেছিল, এবার কিন্তু উইনিং টিম ও উইনিং পার্টিও খুব রেকর্ড সংখ্যক ভোটে এসেছে, এটাও আগে হয়নি বাংলায়। 40% ভোট পেয়েছে, এর আগে বাংলার ইতিহাসে বাংলায় 2,27,00,000 ভোট কোন নেগলিজিবল ভোট না যে মানুষ বিট্রে করেছে। মানুষ এর আগে বিজেপি কত পেয়েছিল, কত সিট? 3 থেকে আমরা 77 গেছি। আর দল বন্ধুরা তো তারা নিজের ইচ্ছা এসছে, তারা এখন কিছু না কিছু বাহানা দেখিয়ে আবার তাদের মাদার দলে চলে যাবে। এটাতে আমাদের কি আশ্চর্য, আপনারা তো 2 মাস আগে তাদেরকে জামাই আদর করে চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি পাঠালেন, আজকে বলছেন তারা নিজেদের স্বার্থে এসেছে। সেদিন বোঝেননি তারা স্বার্থে আসছে। জনতা পার্টি ইলেকশনের আগে যারা বড় নেতৃত্ব এসছে নিয়েছে সেটা দলের ডিসিশন। তারা দেখছে এখানে দল সরকার গঠন করেনি, তারা ক্ষমতা পাবে না, তারা যার যার জায়গায় যেমন সুবিধা মতো। পরবর্তীকালে কি তাহলে আপনারা বাঁচবেন? আপনারা বাঁচবেন, আরেকটু ঝাড়াই বাছাই করবেন? আপনি বাংলার গণতন্ত্র বাঁচানোর জন্য চিন্তা করুন। যেভাবে লাগাতার নিপীড়ন, লাগাতার কর্মীদের উপরে মারধর, খুন, দাঙ্গা, কারো ইলেকট্রিসিটি বন্ধ করা হচ্ছে, কারো জল বন্ধ করে দেওয়া হচ্ছে, কাউকে ভ্যাকসিন দিতে দেওয়া হচ্ছে না, কাউকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না, লোকজনকে পিটিয়ে মারছে, মেয়েদের ধর্ষণ হচ্ছে, যে লক্ষ লক্ষ কর্মী বাড়ি ছাড়া ছিল 1 মাস, সেই জায়গাগুলোর উপরে তো আপনারা নজর দিন। সেইখানে বলুন মমতা ব্যানার্জির এত ভোটে জিতে এসছে। না, আমাদের হাতে সময় নেই দেওয়ার মতো। প্রত্যেক অতিথিকে অনেক ধন্যবাদ, আমাদের এখানে শেষ করতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, বিজেপির একদম শীর্ষ স্তর থেকে তৃণমূল স্তরের নেতা পর্যন্ত প্রত্যেকের কাছে এই বাংলায় রাজনীতি করার জন্য প্রথম অস্ত্র ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা। তাকে কিভাবে তৃণমূল কাউন্টার করে এবং নিজেদের লক্ষ্যে তারা যেভাবে স্থির করেছে এগিয়ে যায়, নাকি সত্যিই ধাক্কা খায় বিজেপির এই অস্ত্রে, সেটাই দেখার আমাদের নজর থাকবে। প্রত্যেকদিন কাটাছেড়া চলবে, সঙ্গে থাকুন জনতার দরবারে সোম থেকে শনির রাত 8টায়।